আগামীকাল ফজরের পর আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হবে তাবলিগ জামায়াতের ৫৪তম বিশ্ব ইজতেমা। মাঠে আছেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। সীমান্তে জন্ম নেয়ার কারণে মরতে হচ্ছে চোরা কারবারি হিসেবে ক্ষোভ ঠাকুরগাঁওয়ের বহরমপুর গ্রামবাসীর। দোষীদের বিরুদ্ধে কঠোর হওয়ার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধি। স্কয়ার হসপিটালে আমার বাবার ভুল ট্রিটমেন্টের কারণে আজকে মৃত্যুশয্যায়। চাকচিক্যপূর্ণ বেসরকারি হাসপাতালে সুযোগ সুবিধা থাকলেও মিলছে না সুচিকিৎসা। হয়রানি ও মৃত্যু ভয়ে রোগীরা বিদেশমুখী। হাসপাতালের মৃত্যুর তদন্তের পরামর্শ বিশেষজ্ঞদের। অভিমান করে সংসদে না আসা জাতীয় ঐক্যফ্রন্টের রাজনৈতিক ভুল বললেন প্রধানমন্ত্রী। যোগ দিয়ে দাবি দেওয়া তুলে ধরার আহ্বান। এবং পারস্পরিক শ্রদ্ধা আর বিশ্বাসের ভেলায় চড়েই মানব মনে আসে চিরায়ত ভালোবাসা। নানা আবেশে ধরা দেয় জীবনের পরতে পরতে। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফারজানা মুমু। অহরহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর হাতে প্রাণ দিতে হয় সীমান্তের গ্রামের মানুষদের। এবার নিজ দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যদের এলোপাতারি গুলিতে মারা যাওয়ায় সীমান্তে জন্ম নেয় অপরাধ এ কথাটি প্রতিষ্ঠিত করে গেল ঠাকুরগাঁওয়ের তাজা ৩টি প্রাণ। কিন্তু চোরাচালানির অপবাদ নিয়ে এর মৃত্যু মেনে নিতে রাজি নন নিহতদের আত্মীয় স্বজন ও এলাকাবাসী। তারা চান দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। চোরা পথে সীমান্ত পার করে আনা গরু দাবি করে বেতনা বিওপির ১০ কিলোমিটার ভেতরের বহরমপুর গ্রামের মানুষের গরু কেড়ে নেয়ার সময় প্রতিবাদী মানুষের ওপর নির্বিচার গুলিবর্ষণ করে বিজিবি। এতে নিহত ৩ জনের একজন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র, একজন শিক্ষক, আরেকজন গা গতরে খাটা কৃষক। কিন্তু নির্দয় হত্যাকাণ্ডের পর তাদের সবাইকে চোরা কারবারি বলে প্রতিষ্ঠিত করা হয়েছে। তবে এই অপবাদ মেনে নিতে রাজি নন নিহতদের আত্মীয় অনাত্মীয়রা। উনি গরু নিয়ে যাচ্ছিল বাজারে, বিজিবিরা আটকায়। উনি বলছে যে আমার বাড়ি গরু আমি মেয়ের জন্য বিক্রি করব। ওরা কেউ কথা না মানে পারমিট ওরা হাতের থেকে নিয়ে কাগজ চিরে ফেলাছে। একটা গুলি করার পরেই সাথে সাথে নালাটা ঘুরাই দিছে, ঘুরাই দিয়ে এইভাবে গুলি করছে ৪ জন মিলে একসাথে। ১০ কিলোমিটার দূরের গ্রামে চোরাচালানের গরু ধরতে এসে বিজিবি সদস্যরা প্রমাণ করেছেন গরুগুলো সীমান্ত অতিক্রম করে আসে তাদেরই ব্যর্থতায়। নিজেদের দায় নিরীহ গ্রামবাসীর ঘাড়ে চাপানোর এই চেষ্টা দুঃখজনক বলে মনে করেন সীমান্ত গ্রামের মানুষেরা। সীমান্তে যারা বাস করে তারা খেটে খাওয়া মানুষ, তারা কোনোদিন এইভাবে করে না। এই এলাকার মানুষ চোরাকারী না, ওরা আসে না এগুলা সাজানো কিছু কথা বলে আমাদেরকে ফাঁসাচ্ছে। ঘটনার দুদিন পরও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো হতাহতদের চোরাকারবারি হিসেবে প্রমাণের চেষ্টা করছে বিজিবি। এ নিয়ে ক্যামেরার সামনে কথা না বললেও ফোনে এমন কথাই বলেন বিজিবি কর্মকর্তা। আমরা সবকিছু যাচাই করছি, অবশ্যই কেউ যদি এর জন্য কোনো দোষী হয়ে থাকে তার বিরুদ্ধে তো আমরা অবশ্যই ব্যবস্থা নেব। যে আক্রমণটা হয়েছে এটা একদম সম্পূর্ণরূপেই পূর্ব পরিকল্পিত। অবশ্য স্থানীয় সংসদ সদস্য কাউকে রাম রাজত্ব কায়েম করতে দেয়া হবে না উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসের বাণী শোনান। তারা এই অতি উৎসাহী হয়ে গ্রামবাসীর উপর অত্যাচার এবং হামলা হয়েছে, আমি এই ঘটনার প্রতিবাদ করছি এবং আমিও কালকে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছি এবং আমি আশ্বস্ত হয়েছি যে এটার ন্যায্য বিচার হবে। সময় সংবাদ, ঠাকুরগাঁও। আগামীকাল ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শুরু হবে তাবলিগ জামায়াতের ৫৪তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে ইজতেমা ময়দানে অবস্থান নিয়েছেন হাজার হাজার মুসল্লি। যোগ দিয়েছেন বিভিন্ন দেশ থেকে আসা অতিথিরাও। ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তায় ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তাবলিগ জামায়াতের বিবাদমান গ্রুপের সম্মতিতে প্রথম পর্ব ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি অংশ নেবেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। আখিরি মোনাজাতের পর তারা ইজতেমা মাঠ বুঝিয়ে দেবেন প্রশাসনের কাছে। ১৭ ফেব্রুয়ারি ভোরে শুরু হবে দ্বিতীয় দফার ইজতেমা। এতে অংশ নেবেন সাদপন্থীরা। ১৮ ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে জার্মানির উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করছেন। ঢাকা টানা তৃতীয়বার
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর। সকাল 8:30টায় তাকে বহনকারী বিমানটি ঢাকা ছেড়ে যায়। এ সময় বিমানবন্দর তাকে বিদায় জানান মন্ত্রিপরিষদের সদস্যরা। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন 3 বাহিনীর প্রধানগণ। আগামী 15 থেকে 17 ফেব্রুয়ারি জার্মানিতে অনুষ্ঠেয় নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরবেন বলে জানা গেছে। এছাড়া 17 থেকে 19 ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফরের সময় সেখানে শ্রমবাজার উন্মুক্ত করার পাশাপাশি বিনিয়োগের জন্য 2টি সমঝোতা চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। সফর শেষে প্রধানমন্ত্রীর আগামী 20 ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে। এর আগে গতকাল বিকেলে সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংসদে এসে দাবি দাওয়া তুলে ধরতে জাতীয় ঐক্যফ্রন্টের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, 10 বছরের উন্নয়নের সুফল মানুষ পেয়েছে বলেই নৌকায় ভোট দিয়েছে। নির্বাচনে অংশগ্রহণ করে কম আসন পেয়ে অভিমান করে সংসদে আসছে না ঐক্যফ্রন্ট। এটা রাজনৈতিক ভুল সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি। প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী জানান, আধুনিক যুগোপযোগী শিক্ষার জন্য প্রতিটি জেলায় আইসিটি পার্ক নির্মাণ করা হবে। অল্প সিট পেয়েছে সেই অভিমান করে তারা পার্লামেন্টে আসছেন না, আমার মনে হয় এটা রাজনৈতিক একটা ভুল সিদ্ধান্ত তারা নিয়েছেন। কারণ জনগণ, ভোটার মালিক জনগণ, জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে এবং সেভাবেই তারা দিয়েছে। কাজে যদি তারা পার্লামেন্টে আসে তাহলে তাদের যদি কোনো কথা থাকে তারা কিন্তু বলার একটা সুযোগ পাবে। আর এই সুযোগটা শুধু পার্লামেন্টের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এখন যেহেতু মিডিয়াতে সম্পূর্ণভাবে সরাসরি যায় এবং সংসদ টিভিও আছে, তার মাধ্যমে সারা দেশবাসীও তারা জানতে পারবে। এই সুযোগটা তারা কেন হারাচ্ছেন আমি জানি না। তো আমার আহ্বান এটাই থাকবে যে যারাই নির্বাচিত সদস্য তারা সবাই পার্লামেন্টে আসবেন, বসবেন এবং যার যার কথা তারা বলবেন, এটাই আমি আশা করি। কাজে আমি সেই আহ্বান জানাচ্ছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছেন বিএনপির 7 প্রার্থী। গতকাল তারা এই মামলা করেন। আইনজীবী রুহুল কুদ্দুস কাজলের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যারা মামলা করেছেন তারা হলেন ঝিনাইদহ 4 আসনের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ, টাঙ্গাইল 7 আসনের আবুল কালাম আজাদ সিদ্দিকী, বরিশাল 1 আসনের জহির উদ্দিন স্বপন, গাজীপুর 4 আসনের শাহ রিয়াজুল হান্নান, মৌলভীবাজার 3 আসনের নাসের রহমান, মুন্সিগঞ্জ 3 আসনের আব্দুল হাই ও ভোলা 2 আসনের মোহাম্মদ হাফিজ ইব্রাহিম। এদিকে আজ আরও 5টি মামলার পর এই বিষয়ে শুনানির পদক্ষেপ নেওয়া হবে বলেও জানা গেছে। নির্বাচনী বিরোধ নিষ্পত্তির জন্য 6টি নির্বাচনী বেঞ্চ এরই মধ্যে গঠন করেছেন প্রধান বিচারপতি। এই 6টি বেঞ্চের যে কোনো একটিতে শুনানির জন্য মামলাগুলো উত্থাপন করবেন তারা। ইজতেমার প্রস্তুতির খবর জানাতে এই মুহূর্তে টঙ্গীতে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, আপনি জানেন যে আগামীকাল থেকে কিন্তু বিশ্ব ইজতেমা শুরু হবে। এবার কিন্তু 2 দিন করে 2 পর্ব একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। তো আগামীকাল ফজরের নামাজের পর আহ্বানের মধ্যে দিয়ে ইজতেমা যদি আনুষ্ঠানিকভাবে শুরু হবে, কিন্তু আজকে এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে টঙ্গীর টুরাক তীরে অনেক মুসল্লি এসেছেন। যে মূল যে ময়দানটি রয়েছে আপনি জানেন, সেই ময়দান ছাড়িয়ে আশপাশের এলাকাতে মুসল্লিরা অবস্থান নিয়েছেন এবং এখনো পর্যন্ত দলে দলে মুসল্লিরা বিভিন্ন জায়গা থেকে ইজতেমা ময়দানের দিকে আসছেন। এবং ইজতেমার যে মূল ময়দানটি রয়েছে সেটি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মুসল্লিরা এরই মধ্যে পুরোপুরি প্রস্তুত করে ফেলেছেন। তো এখন আমরা যেটি বলতে পারি সেটি হচ্ছে যে ইজতেমার যে আয়োজনের জন্য যে ধরনের প্রস্তুতির প্রয়োজন হয় সে ধরনের প্রস্তুতি সবকিছুই কিন্তু এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এখন শুধুমাত্র যে আজকে দিনটির অপেক্ষা, আজকে যখন মুসল্লিরা এখানে যারা এসেছেন এবং দিনভর যারা আসবেন তারা সবাই এখানে অবস্থান করবেন এবং আগামীকালকে ফজরের নামাজের পর আহ্বানের মধ্য দিয়ে ইজতেমা আনুষ্ঠানিকভাবে শুরু হবে, সেটি আপনাকে আমি এর মধ্যে বলেছি। এবং যে কালকে থেকে যে পর্বটি শুরু হবে সেখানে কিন্তু হচ্ছে কাকরাইল মসজিদের যে ইমাম রয়েছেন এবং বাংলাদেশ তাবলিগ জামায়াতের যিনি আমির মাওলানা মোহাম্মদ জুবায়ের, তার যারা অনুসারীরা আছেন তারা আগামীকাল থেকে এই ইজতেমাতে অংশ নেবে এবং এই 2 দিন পরে অর্থাৎ আগামীকাল এবং কাল এর পরের দিন এই 2 দিন তারা ইজতেমাতে অংশ নেবেন। তারপরে আখেরি মোনাজাত পরিচালিত হবে। এরপরে হচ্ছে বিশ্ব তাবলিগ জামাতের যিনি আমির ভারতের মাওলানা সাদ কান্দেলভি, তার যারা অনুসারীরা আছেন এর পরের 2 দিন তারা ইজতেমাতে অংশ নেবেন। এটি হচ্ছে এবারের ইজতেমা আয়োজনের জন্য এখন পর্যন্ত এরকম সিদ্ধান্ত হয়েছে। তো আপনাকে আমি যেটি বলছিলাম যে আয়োজনের কথা, প্রতি বছরে আপনি জানেন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ইজতেমার যে
প্যান্ডেলটি আছে সেটি মুসল্লিরা নিজেরাই তৈরি করেন, প্রশাসন থেকে তাদেরকে সহযোগিতা করা হয়। তো এবারও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ইজতেমার প্যান্ডেলটি তৈরি করা হয়েছে। তবে এখানে যারা মুসল্লিরা অংশ নিয়েছেন তাদের সঙ্গে আমি যেটি কথা বলেছিলাম সেটি হচ্ছে যে প্রথম পর্বে অর্থাৎ আগামীকাল থেকে যে ইজতেমার যে পর্বটি শুরু হচ্ছে সেখানে যেসব মুসল্লিরা অংশ নিচ্ছেন এই ইজতেমার মূল প্যান্ডেলকে তৈরি করার জন্য শুধুমাত্র তারাই স্বেচ্ছাশ্রম দিয়েছেন। এই পর্ব শেষ হওয়ার পরে অর্থাৎ আগামী আপনার শনিবার থেকে যারা হচ্ছে মাওলানা সাদের অনুসারী যারা অংশ নেবেন তারা এই স্বেচ্ছাশ্রমের কাজে তারা অংশ নেননি। তো এখানে যারা মুসল্লিরা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছেন, তারা যেটি জানিয়েছেন যে তাদেরকে আসলে আসতে মানা করা হয়নি কিংবা বাধা দেওয়া হয়নি, তারা নিজেরাই আসেননি। তো এই হচ্ছে এখানে অবস্থা। আর আপনি জানেন যে এবারের ইজতেমাকে আয়োজন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থার কথা এর মধ্যে ঘোষণা করা হয়েছে। তো সেই ধরনের জোরদার নিরাপত্তা ব্যবস্থা এখানে থাকবে। আপনি জানেন যে গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী র্যাব পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ইজতেমা ময়দান পরিদর্শন করে গেছেন। আমরা যদি জেনেছি আজকেও ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ তিনি ইজতেমা মাঠ পরিদর্শন করতে আসতে পারেন বেলা 11:30 থেকে 12টার মধ্যে। তো টঙ্গী ইজতেমা ময়দান থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। ইজতেমার প্রস্তুতির সবশেষ খবর জানতে টঙ্গী থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন খান মোহাম্মদ রুমেল। তারকাখচিত আবাসিক হোটেল সদৃশ্য সেবার পসরা বসিয়েও সঠিক চিকিৎসা নিশ্চিত করতে পারছে না কোনো বেসরকারি হাসপাতাল। ভুল চিকিৎসায় হয়রানি ও মৃত্যুভীতি রোগীদের তাই বিদেশমুখী করছে ব্যাপক হারে। এ অবস্থায় চিকিৎসকের ব্যবস্থাপত্র নিরীক্ষা ও হাসপাতালের প্রতিটি মৃত্যুর তদন্তের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। মোহাম্মদ আশরাফুলের ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। স্কয়ার হসপিটালে আমার বাবার ভুল ট্রিটমেন্টের কারণে আজকে মৃত্যুসজ্জায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই ভিডিও বার্তাটিতে বলা হচ্ছে নাসির উদ্দিনের কথা। লিভারের জটিলতায় দীর্ঘদিন ভুগে পার্শ্ববর্তী দেশের চিকিৎসায় সুস্থ হয়েছিলেন। হঠাৎ অস্বস্তি বোধ করায় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে দ্রুত ভর্তির পাশাপাশি ভয় দেখিয়ে ডায়ালাইসিস করতে বাধ্য করেন চিকিৎসক। পরিবারের অভিযোগ, ডায়ালাইসিসের সময় সিভিয়ার ব্রেন স্ট্রোক করে এখন কাউকেই চিনতে পারছেন না তিনি। সিটি স্ক্যান ও নিউরোলজি চিকিৎসককে দেখাতে চাইলেও রাজি হননি অভিযুক্ত চিকিৎসক ডাক্তার মোসাদ্দেক আহমেদ। দ্রুত হার্টবিট ফল করছে কেন? উনি বললেন মনে হয় মেশিনের কোনো সমস্যা থাকতে পারে। পেশেন্টদের এরকম হয়, আপনি একটা কাজ করেন বাসায় নিয়ে যান, তারপর দিল্লিতে নিয়ে যাবেন, ব্লাড দিলে উনি সুস্থ হয়ে যাবে। অভিযুক্ত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হলে সময় টিভির পরিচয় পাবার পর আর ফোন ধরেননি তিনি। ক্যামেরায় এখনই কথা বলতে রাজি নয় হাসপাতাল কর্তৃপক্ষ। এটা আমরা হঠাৎ করে একটা রিপোর্ট দিতে পারি না, এটা মেডিকেল ম্যাটার, এটা সময় লাগবে। আর ওই পেশেন্ট আমাদের কন্ট্রোলই আছে, কাজে আপনারা ওয়েট করেন। এটা একটা কমিটি করে দেওয়া হয়েছে, রিপোর্টটা যাবে পিএম এর কাছে। সরকারি বেসরকারি হাসপাতালে বারবার ঘটতে থাকা এসব ঘটনায় চিকিৎসা ব্যবস্থায় আস্থা হারাচ্ছেন সাধারণ মানুষ। স্কয়ারের মতো হসপিটালে আমার ভাগ্নির বাচ্চাটাকে রীতিমতো হত্যা করা হয়েছে। তাকে যে এখানে শুধু যে ভুল চিকিৎসা তা না, একটা নবজাতক শিশুকে যেভাবে যে ধরনের ট্রিটমেন্ট বা যেভাবে তাকে ডেলিভারি করানো হয়েছে, এটা প্রত্যেকটা স্টেজে ভুল ছিল। আপনি একটু আসেন, আমার বাচ্চার অক্সিজেন দেন, প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান, আমার বাচ্চাটা ফেরত চাই। গোপালায় মারা গেছে আমার সন্তান। ভুল চিকিৎসা রোধে প্রথম থেকেই অপচিকিৎসা বন্ধে সতর্ক হবার আহ্বান বিশেষজ্ঞদের। ডাক্তাররা যে প্রেসক্রিপশন লিখছেন সেটাকে স্যাম্পলিং দেখা দরকার আছে। হাসপাতালে রোগী মারা গেলে সেটাকে অডিট করতে হবে, সে দেখতে কাগজপত্র পরীক্ষা করে দেখতে হবে। অপারেশন হয়েছে, এই অপারেশনটা দরকার ছিল কিনা, অপারেশনের পরে যত্ন হয়েছে কিনা। সুনির্দিষ্ট অভিযোগ পেলেই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হয় বলে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। যদি আমাদের তদন্তে ধরা পড়ে তখন আমরা সে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অথবা ব্যক্তির বিরুদ্ধে শাস্তির সুপারিশ করি এবং বাস্তবায়ন করার চেষ্টা করি এবং বাস্তবায়ন করি। বিভিন্ন গবেষণা বলছে চিকিৎসকের অবহেলা আর ভুল চিকিৎসায় বিগত 5 বছরে মৃত্যুর শিকার হয়েছেন 500-র বেশি মানুষ, যদিও প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি। নামি দামি হাসপাতাল সহ বিভিন্ন ধরনের হাসপাতালে এই ধরনের ঘটনা অহরহ ঘটলেও দৃষ্টান্তমূলক শাস্তি বা ক্ষতিপূরণের তেমন কোনো নজির নেই। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, টাঙ্গাইলে অনুমতি ছাড়াই বনে ইট ভাটা গড়েছে প্রভাবশালীরা। বিষাক্ত কালো ধোঁয়ার প্রভাব ফসলি জমিতে। ফাগুন হাওয়ায় তরি ভিড়ল ভালোবাসার বন্দরে। প্রেমাতুর হৃদয়ের কথা শুনবার ও শোনাবার ক্ষণে বুধ মানব মন। প্রেমের পূর্ণতায় যারা বাধা পড়েন বিয়ের বাঁধনে, তাদের মনও রঙিন হয় ভালোবাসার রঙে। মান অভিমান পাশেই থাকুক, পারস্পরিক শ্রদ্ধা আর বিশ্বাসের ভেলায় চড়ে যে তরি পাড়ি দেবে অসীম সময়।
ভালোবাসার এমনই কিছু মুহূর্ত তুলে ধরেছেন ফয়সাল মোর্শেদ, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। মারাত্মক দূষণের কবলে পড়েছে চট্টগ্রামের কর্ণফুলী। নদীর দুপারে গড়ে ওঠা ৩ শতাধিক কলকারখানা আর মহানগরীর ময়লা আবর্জনা দূষণের অন্যতম কারণ, এমন তথ্যই উঠে এসেছে পরিবেশ অধিদপ্তরের প্রতিবেদনে। নদী গবেষকরা বলছেন, দূষণের কারণে হুমকির মুখে জীববৈচিত্র্য। হারিয়ে গেছে অন্তত ৩০ প্রজাতির মাছ। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। ২-৩০০ হাত আরও উপর আসিল, এগুলো আস্তে 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 সব ওইখানে বড়াইতে এখানে চলে যাচ্ছে। দীর্ঘ ২২ বছর ধরে বাপদাদার পেশা আঁকড়ে ধরা এই সাম্পান মাঝি আরব আলী নিজ চোখেই দেখেছেন ধীরে ধীরে কিভাবে দূষিত হয়েছে এই কর্ণফুলী নদী। কালো হয়ে পড়েছে নদীর পানি। এখন দেখছেন দূষণের কবলে পড়ে কর্ণফুলী নদীর মরণ দশা। গরু মারা আছে, ছাগল মারা আছে, মুরগি ফার্মের মুরগি এগুলো পৌঁছা টসা সব কিছু এগুলো নদীতে পালাতেছে। এই জায়গাটায় কোনো ডাস্টবিন নেই, তাহলে আমরা খেয়ে কি করব? নদীতে ফেলে দিচ্ছি। তো এই দূষণগুলো কিন্তু মানুষ সৃষ্ট। নগরীর ৬০ লাখ মানুষের পয়ঃবর্জ্য ও গৃহস্থালির ১৫ থেকে ২০ কোটি লিটার দূষিত পানি পড়ছে কর্ণফুলীতে। এছাড়া নদীর পাড়ের শৌচাগারের মলমূত্র ও মরা জীবজন্তু এবং পলিথিন এসে মিশছে নদীতে। নদী গবেষকের মতে দূষণের কারণে হারিয়ে গেছে অন্তত ২০ থেকে ২৫ প্রজাতির মাছ। এই সংকটাপন্নতাই আমাদের প্রমাণ করে দেয় যে আমরা কর্ণফুলীর প্রতি কতটুক নির্লিপ্ত, কতটুক উদাসীন। এই কর্ণফুলীর সংকটই হালদার সংকট। হালদায় এখন মা মাছের মরক ধরেছে, মা মাছ মরে যায়, কাঙ্ক্ষিত ডিম আমরা পাচ্ছি না। দুই পাশে যে শিল্পের চর্চাগুলো হচ্ছে দূষণের জন্য, এই দূষণকে কোনোভাবে আমরা নিয়ন্ত্রণ করছি না। পরিবেশ অধিদপ্তর বলছে উভয় পারে গড়ে ওঠা অন্তত ৩ শতাধিক কলকারখানার তরল বর্জ্য পড়ছে নদীতে। চিহ্নিত করে ৩ কোটি টাকা জরিমানা করার পাশাপাশি বন্ধ করে দেয়া হয়েছে বেশ কিছু কারখানা। তরল বর্জ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে জিরো ডিসচার্জের আওতায় আনা, যেগুলো ক্লাস্টার আছে শিল্প প্রতিষ্ঠান, সেন্ট্রাল ইটিপির মাধ্যমে 100% ট্রিটমেন্ট হয় এবং ওয়াসার যে তরল বর্জ্য পরিশোধনাগার, সেন্ট্রালি তারা যেন কিছু তরল বর্জ্য পরিশোধনাগার তৈরি করে এবং তরল বর্জ্যটা সরাসরি ইয়েতে না যায়। পরিবেশ অধিদপ্তরকে সাথে নিয়ে দূষণ রোধে কাজ করছে বলে জানালেন জেলা প্রশাসক। অবৈধ স্থাপনা উচ্ছেদের পরে যাতে নদী আবার নতুন করে দূষিত না হয় এবং কেউ যাতে আবার দখল করে না নিতে পারে সে ব্যাপারে আমরা সোচ্চার আছি। চট্টগ্রাম ওয়াসার পয়ঃবর্জ্য শোধনাগার না থাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশসম্মতভাবে না হওয়াকেই দূষণের জন্য দায়ী করছে পরিবেশ অধিদপ্তর। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরো থাকছে, ভারতে লোকসভা নির্বাচন সামনে রেখে মোদী সরকার হটাতে একাট্টা বিরোধী রাজনৈতিক দলগুলো শিগগিরই জোট গঠনের ঘোষণা। 11.5 কোটি টাকা ব্যয় বরিশালের মাছকাটা নদীতে ক্রস ড্যাম নির্মাণ করতে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে নৌপথ বন্ধ এবং ক্রস ড্যাম না করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়েছে বিআইডব্লিউটিএ। আর এ ব্যাপারে ছাড়পত্র না দেওয়ার সুপারিশ করে কেন্দ্রে চিঠি পাঠিয়েছে বিভাগীয় পরিবেশ অধিদপ্তর। এতে পরিবেশ বিপর্যয় হবে বলে দাবি নদী খাল বাঁচাও আন্দোলন কমিটির। এই অবস্থায় আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী আমিনুল ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফেরদাউস সোহাগ। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মাছকাটা নদীর অবস্থান। নদীর এক পাড়ে মেহেন্দিগঞ্জ উপজেলা আর অপর প্রান্তে আলিমাবাদ ও জাঙ্গালি ইউনিয়ন। নদীর লঞ্চঘাট প্রান্তে জেগে উঠেছে বিশাল চর। স্থানীয় একটি মহল ইতোমধ্যে সেখানে অবৈধভাবে তৈরি করেছে সড়ক। আর উপজেলা সদরের সাথে ওই দুটি ইউনিয়নের মধ্যে সড়ক যোগাযোগ স্থাপনের জন্য নদীতে বাদ দিয়ে সড়ক নির্মাণের পরিকল্পনা নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে এটার ডিজাইন এস্টিমেট এগুলো করা হয়েছে, তবে আমাদের এখানে পরিবেশগত ছাড়পত্র একটা বাধ্যবাধকতা রয়েছে এবং সেই ছাড়পত্রটা প্রক্রিয়াধীন রয়েছে। পরিবেশের ছাড়পত্র পাওয়ার পরেই আমরা এই ক্রস ড্যাম নির্মাণের কাজটা শুরু করতে পারবো। এদিকে নৌপথ বন্ধ এবং ক্রস ড্যাম না করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে ইতিমধ্যে চিঠি দিয়েছে বিআইডব্লিউটিএ। উক্ত নৌপথ দিয়ে যাত্রীবাহী লঞ্চ ও অনেক পণ্যবাহী নৌযান চলাচল করে, আর এই বাদ যাতে না দিতে পারে বিআইডব্লিউটি পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়েছে। নদী রক্ষার্থে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। অন্যদিকে ছাড়পত্র না দেওয়ার সুপারিশ করে কেন্দ্রে চিঠি পাঠিয়েছে বিভাগীয় পরিবেশ অধিদপ্তর। পানি উন্নয়ন বোর্ডকে পরিবেশগত প্রভাব সমীক্ষার রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে
এই রিপোর্ট দাখিল করার পরে বোঝা যাবে যে পরিবেশের উপরে এই ক্রস ড্যাম কি প্রভাব ফেলবে। ক্রস ড্যাম হলে পরিবেশ বিপর্যয় ঘটবে বলে মনে করছে নদীখাল বাঁচাও আন্দোলনের এই নেতা। মৎস্য সম্পদ হারিয়ে যাবে, সেখানকার মানুষের যোগাযোগ ব্যবস্থা, সেখানকার অন্তরায় তৈরি করবে, নদী শুকিয়ে যাবে, কোনো নদী ভেঙে যাবে এবং এর প্রেক্ষিতে একটি এলাকাগত একটা ব্যাপক বিপর্যয় মানে পরিবেশগত বিপর্যয় ঘটবে। এই অবস্থায় পানি সম্পদ প্রতিমন্ত্রী জানান আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। আন্তঃমন্ত্রণালয় একটা বৈঠক করে একটা সিদ্ধান্ত উপনীত হতে, যাতে করে দেশ এবং দেশের মঙ্গলের কথা চিন্তা করে এবং মেহেন্দিগঞ্জ এলাকাবাসীর কথা চিন্তা করে আমরা একটা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবো। মাছকাটা নদীর দৈর্ঘ্য 4.5 কিলোমিটার আর প্রস্থ 1620 মিটার। দেশের বিভিন্ন স্থানে নদী রক্ষায় কাজ করছে সরকার। মৃতপ্রায় এবং নাব্য সংকটে ভোগা নদীগুলো পুনরুদ্ধারের চেষ্টা চলছে, ব্যতিক্রমে মাছকাটা নদীতেই। ঠিক এই পয়েন্টে ক্রস ড্যাম নির্মাণ করে রাস্তা নির্মাণের পরিকল্পনা নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আর এটি বাস্তবায়িত হলে এলাকার পরিবেশ এবং অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বরিশালের মেহেন্দিগঞ্জের মাছকাটা নদী থেকে ফিরদাউস সোহাগ, সময় সংবাদ। সরকারি নির্দেশনা উপেক্ষা করে অনুমোদনবিহীন বিভিন্ন প্রকাশনীর গাইড ও নোট বই পড়ানোর অভিযোগ উঠেছে সাতক্ষীরার স্কুলগুলোতে। শিক্ষাবিদদের মতে শ্রেণীকক্ষে সঠিকভাবে পাঠদান করা হলে নোট ও গাইড বইয়ের প্রয়োজন হতো না। কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। মমতাজ আহমেদ বাপির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। সাতক্ষীরার স্কুলগুলোতে বিভিন্ন প্রকাশনীর গাইড ও নোট বই কিনতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। বিশেষ সুবিধা দিয়ে শিক্ষকদের ম্যানেজ করে শিক্ষার্থীদের কাছে এসব বই বিক্রি করছেন ব্যবসায়ীরা। তবে অভিযোগ অস্বীকার করেন শিক্ষকরা। ক্লাসে বসছিলাম তো একটা কোম্পানির লোক সারা ক্লাসে যাচ্ছিল, আমাদের ক্লাসে গিয়ে এটা দিয়েছিল। স্কুল থেকে স্যারেরা বলছিল যে টেস্ট পেপার কিনতে, এখন আমাদের যেটা ভালো লাগছে সেটা আমরা কিনছি। গাইড কোম্পানি স্কুলের মাস্টারদের শরণাপন্ন হয়ে এই গাইডগুলো কেনানোর জন্য তাদেরকে বাধ্য করছে। বছরের শুরুতে প্রচুর পরিমাণে কোম্পানি প্রত্যেক স্কুলে যায়, আমাদের স্কুলেও আসে, অফিসে দিয়ে যায়, অফিসেই থাকে। সরকার থেকে নিষিদ্ধ, এটা আমরা কোনো স্কুলে কোনো ক্লাসে ব্যবহার করিনি। শ্রেণীকক্ষে সঠিক পাঠদানের অভাবে শিক্ষার্থীরা নোট বা গাইড বই পড়ছে বলে মনে করেন শিক্ষাবিদরা। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সুশীল সমাজের। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ বিভিন্ন শিক্ষকরা তারা মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে এই সমস্ত নিম্ন শ্রেণীর বই তারা বাজারজাত করতে সহায়তা করছে। প্রশাসনিকভাবে যদি কঠোরভাবে এই নোট বই এবং গাইড বই বন্ধ করতে যথাযথ পদক্ষেপ নেয় তাহলে এটা বন্ধ হবে এবং ছেলেমেয়েরা উপকৃত হবে। অবশ্য জেলা প্রশাসক বলছেন অনুমোদনহীন গাইড ও নোট বই বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের যে নীতিমালা রয়েছে, আইন রয়েছে, সেই আইনগুলো যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে সাতক্ষীরা জেলাতে আমরা এগুলো বন্ধের যে সকল উদ্যোগ, সেই উদ্যোগগুলো আমরা গ্রহণ করব। সাতক্ষীরায় প্রায় 2000 মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানের কয়েক লাখ শিক্ষার্থী নোট ও গাইড বই পড়ছে। সময় সংবাদ, সাতক্ষীরা। টাঙ্গাইলে নিয়ম নীতির তোয়াক্কা না করে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই প্রভাবশালীরা বন এলাকার ভেতরেই গড়ে তুলেছে ইটভাটা। ফলে একদিকে যেমন ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় আশপাশের কৃষকের ফসলি জমিতে প্রভাব পড়েছে, অন্যদিকে বনের শাল গজারি গাছগুলো ব্যাপকভাবে হুমকির মুখে রয়েছে। তবে বেশিরভাগ ভাটায় হাইকোর্টের রিট আদেশ থাকায় পরিবেশ অধিদপ্তর কোনো ব্যবস্থা নিতে পারছে না। তবে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন টাঙ্গাইল জেলা প্রশাসন। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী ফসলি জমি, ঘনবসতি এলাকা এবং বন এলাকার 3 কিলোমিটারের মধ্যে ইটভাটা নির্মাণ নিষেধ থাকলেও তা মানছে না প্রভাবশালী ইটভাটার মালিকরা। সখীপুর উপজেলার বহেড়াতৈল এলাকায় বনের ভেতরেই বনের জায়গা দখল করে ইটভাটা নির্মাণ করে বনের গাছপালা পুড়িয়ে ইট প্রস্তুত করছে তারা। একদিকে কৃষি জমি ও আশপাশের পরিবেশ দূষিত হচ্ছে, অন্যদিকে শাল গজারির বন চরমভাবে হুমকির মুখে পড়ছে। ইটভাটা মালিকরা প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষ কিছুই বলতে সাহস পায় না। গাছপালা ফলমূল কম আসে, ইট ভাটার কালি যে আমাদের বাড়িঘর সমস্যা হইতেছে। অসুখ বিসুখ আসে, কারণ গাছে ফল ধরে না। ঘর বাড়ি মনে করুন যে সমানে যে কালি উপরে এই যে সত্য এই যে নাল মাটি গুনা সমানে উইরাইয়া যে পরে অসুখ বিসুখ এগুলা বিশাল সমস্যা হইতেছে।
চলাফেরায় সমস্যা। পরিবেশ অধিদপ্তর বলছে বনের ভেতরে ইট ভাটা নির্মাণের সত্যতা রয়েছে, তবে ভাটাগুলোতে হাইকোর্টের রিট আদেশ থাকায় কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। তবে ছাড়পত্রবিহীন ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। কিছু ইটভাটা আছে যেগুলির বিরুদ্ধে আমরা এই মুহূর্তেই কোনো ব্যবস্থা নিতে পারবো না। আদালত থেকে সাময়িক একটা রায় নিয়ে ওনারা পরিচালনা করছেন। আমরা সেই রায়গুলি ভ্যাকেট করার জন্য ইতিমধ্যেই হচ্ছে যে দফারি জবাব দিয়েছি। সেগুলি আদালত থেকে নিষ্পত্তি হওয়ার পরে ওগুলির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গৃহীত হবে। অবশ্য জেলা প্রশাসক এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। মামলাগুলি দ্রুত নিষ্পত্তির জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি, যাতে মামলাগুলি নিষ্পত্তি হয়ে গেলে আমাদের পক্ষেই আসলে আমরা যেন উচ্ছেদ করতে পারি। আর তথ্য পাওয়া মাত্রই আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি এবং ইউনোদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সিজনাল সময়ে যেন নতুন কোনো ইটভাটা তৈরি না হয়। টাঙ্গাইল জেলায় মোট ভাটার সংখ্যা 284টি, এর মধ্যে বৈধ ভাটার সংখ্যা 119টি। সময় সংবাদ, টাঙ্গাইল। এবার প্রাণীর জন্য ভালোবাসার অন্যরকম একটি রিপোর্ট। ভালোবাসা দিবসে প্রিয়জনদের নিয়েই ব্যস্ততা থাকে সবার। মানুষের এই ব্যস্ততার মাঝে একদল তরুণ শুধু ভালোবাসা দিবস নয়, বছরের প্রায় প্রতিটি দিনই নিজেদের নিয়োজিত রেখেছেন অসহায় প্রাণীদের সেবায়। ওদের জীবনযুদ্ধে টিকিয়ে রাখতে নিরন্তর কাজ করছেন এই স্বেচ্ছাসেবীরা। কেরানীগঞ্জে তৈরি করেছেন প্রাণীর আশ্রয় কেন্দ্র। প্রাণীর প্রতি ভালোবাসা নিয়ে দেখুন ঈশিতা ব্রহ্মের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। শ্রবণ, রাস্তায় কুড়িয়ে পাওয়া ছোট্ট ভালোবাসা। সামনের দুই পা নেই এক কানও, তাই নাম রাখা হয়েছে শ্রবণ। মানুষের চূড়ান্ত নিষ্ঠুরতার শিকার এই বিড়ালটিকে মুমূর্ষু অবস্থায় পেয়ে পুরোপুরি সুস্থ করে তোলেন একদল তরুণ। শ্রবণের মতো আরও অনেক অসহায় প্রাণীর মাথা গোঁজার ঠাঁই হয়েছে কেরানীগঞ্জের এই আশ্রয় কেন্দ্রে। সবাই কোনো না কোনোভাবে মানুষের নিষ্ঠুরতার শিকার। বছরের প্রতিটা দিনই অসহায় এই প্রাণীদের সাথে কাটাতে পছন্দ করেন এখানকার তরুণ স্বেচ্ছাসেবীরা। ওদের ভালোবাসা নিঃস্বার্থ, তাই ভালোবাসা দিবসটিও আদুরে প্রাণীগুলোর সাথেই কাটছে তাদের। ওদের ভালোবাসতে বিশেষ কোনো দিনের প্রয়োজন হয় না, প্রত্যেকটা দিনেই ওদের ভালোবাসা যায়। যেসব কুকুর বিড়াল রাস্তায় অ্যাক্সিডেন্ট করে সেগুলোকে উদ্ধার করে এনে ট্রিটমেন্ট করে সুস্থ করে বেশিরভাগ চেষ্টা করি আগের জায়গায় ছেড়ে দিতে। অনেক কুকুরের হাত থাকে না, পা থাকে না, অন্ধ থাকে, সেই ক্ষেত্রে আমাদের নিজেদের এখানে রেখে দিতে হয়। প্রাণী কল্যাণের স্বার্থে কাজ করা তরুণ এই স্বেচ্ছাসেবীদের মতে নিষ্ঠুরতা নয়, যত্ন আর ভালোবাসা পাবার অধিকার রয়েছে প্রাণীদেরও। ওরা আমাদের আশেপাশে ঘুরে এই যে আদর নিচ্ছে, এটা কিন্তু ওর কোনো স্বার্থ নেই। তো যেহেতু যারা নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে, তাদের ভালোবাসা পাওয়ার অধিকারটাও আমি মনে করি যে প্রথমে আসে। সাপ্তাহিক ছুটিগুলোতে তো আসাও হয়, আর এছাড়া বিশেষ দিনগুলোতে আরও বিশেষ করার জন্য আমরা এই সময়টা ওদের সঙ্গে কাটাই। মানুষকে না, প্রাণীদেরকেও ভালোবাসা যায়। কেয়ার ফর পজ নামের এই আশ্রয় কেন্দ্রে বর্তমানে 62টি কুকুর ও 46টি বিড়াল রয়েছে। নিজেদের খরচেই দীর্ঘদিন ধরে এই আশ্রয় কেন্দ্র পরিচালনা করছেন তারা। ভালোবাসা আমাদের চারপাশে, যা শুধু মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। নিঃস্বার্থ ভালোবাসার ক্ষমতা মানুষের চেয়ে চার পেয়ে প্রাণীগুলোরই বেশি। আর তাই হয়তো অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন, নিজেদের গণ্ডি পেরিয়ে সৃষ্টির সকল প্রাণকে আপন করে নেয়ার মধ্যেই প্রকৃত শান্তি। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আগামীকাল ফজরের পর আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হবে তাবলিগ জামায়াতের 54তম বিশ্ব ইজতেমা। মাঠে আছেন মাওলানা জুবাইরের অনুসারীরা। সীমান্তে জন্ম নেয়ার কারণে মরতে হচ্ছে চোরা কারবারি হিসেবে ক্ষোভ ঠাকুরগাঁয়ের বহরমপুর গ্রামবাসীর। দোষীদের বিরুদ্ধে কঠোর হওয়ার আশ্বাস স্থানীয় জনপ্রতিনিধির। স্কয়ার হসপিটালে আমার বাবার ভুল ট্রিটমেন্টের কারণে আজকে মৃত্যুশয্যায়। চাকচিক্যপূর্ণ বেসরকারি হাসপাতালে সুযোগ সুবিধা থাকলেও মিলছে না সুচিকিৎসা। হয়রানি ও মৃত্যু ভয়ে রোগীরা বিদেশমুখী। হাসপাতালের মৃত্যুর তদন্তের পরামর্শ বিশেষজ্ঞদের। অভিমান করে সংসদে না আসা জাতীয় ঐক্যফ্রন্টের রাজনৈতিক ভুল বললেন প্রধানমন্ত্রী। যোগ দিয়ে দাবি দাওয়া তুলে ধরার আহ্বান। এবং পারস্পরিক শ্রদ্ধা আর বিশ্বাসের ভেলায় চড়েই মানব মনে আসে চিরায়ত ভালোবাসা। নানা আবেশে ধরা দেয় জীবনের পরতে পরতে। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।